প্রিয় পাঠক বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ৮ বছর পর দেশে ফিরেছে প্রধানমন্ত্রীর একমাত্র ছেলে ইউভান চৌধুরী। লন্ডনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ফিলোসফি ইন পলিটিক্সের উপর পিএইচডি অর্জন করে বাংলাদেশে ফিরেছে। দেশের বিখ্যাত টিভি চ্যানেল জনকণ্ঠ থেকে সংবাদ পাঠক এর নিউজ পাঠ করেছেন। প্রায় সব নিউজ চ্যানেলের হেডলাইনে বড় বড় অক্ষরে এখন এই খবর সম্প্রচার করা হচ্ছে। শেরেবাংলা নগর, ঢাকা, ২০০৭। বাংলাদেশ প্রধানমন্ত্রী কার্যালয়, সময় ১১টা। ঢাকা, তেজগাঁও, জাতীয় সংসদ। শতখানিক সিকিউরিটি গার্ড দ্বারা বেষ্টিত নরমতলা বিশিষ্ট এক বিল্ডিং, যার বাহিরে বড় মাঠ, প্রবেশদ্বারের সিকিউরিটি চেক-ইন, চারপাশে পুলিশের কড়া নিরাপত্তা। তীব্র দিগন্ত থেকে আসা মৃদু বাতাসের ভবনের উপর লাল সবুজের পতাকা উঠছে। তার সামান্য নিচে সোনালি জল রঙের লেখা প্রধানমন্ত্রী কার্যালয়। ভবনের সর্বোচ্চ উঁচুতলায় দরজার বাহিরে বড় বড় অক্ষরে লেখা প্রধানমন্ত্রী দপ্তর। চোখ মুখ গম্ভীর করে হাতে সাদা কাগজ ধরে কালো ফ্রেমের চশমা পরিহিত মধ্যবয়স্ক একজন পুরুষ বসে আছে। সম্পূর্ণ রুমে পিন নীরবতায়, এসির ঠান্ডা বাতাসেও যেন পরিবেশে উত্তাপ্ত। মাহেরগনি কঠোর টেবিলের উপর রাখা নেমপ্লেটের ওপর স্পর্শ লেখা ভেসে ওঠে বাংলাদেশ সরকার প্রধান সাফাহাত কবির চৌধুরী। জাতীয় ঐক্যলীগ। বর্তমান বাংলাদেশে দুইটি রাজনৈতিক দল রয়েছে, জাতীয় ঐক্যলীগ আর জনকল্যাণ পার্টি। গত 4 বছর 10 মাস আগে সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণে বিপুল ভোট জয়লাভ করে জাতীয় ঐক্যলীগ, যার প্রধান নেতা সাফাওয়াত চৌধুরী। নিয়মতান্ত্রিক উপরেই তিনি বর্তমান সরকার প্রধান। আর দ্বিতীয় বৃহত্তর দল জনকল্যাণ পার্টি, যার প্রধান সাদাত শিকদার, যারা এখন সরকারের বিপরীতে দলে ভূমিকা পালন করেছে। গম্ভীর মুখে চেয়ারে শক্ত করে বসে থাকা সাফাহাত চৌধুরীর দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে তার পিএ। সংসদে প্রায় সকল সদস্যর কাছে নতুন নোটিশ পৌঁছে গেছে। আগামী নির্বাচনে পার্টি থেকে অনেক মন্ত্রীর মনোনয়ন বাতিলের নির্দেশ দিয়েছে সরকার, যার ফলে সবার মধ্যে তীব্র ক্ষোভ আর রাগ সৃষ্টি হয়েছে। হঠাৎ তাদের সাথে কোনো মিটিং বা আলোচনা না করে দলের এমন সিদ্ধান্তের কারণ কি? প্রায় 10 বছর ধরে দলের জন্য কাজ করার পরও কেন তাদের মনোনয়ন বাতিল হবে? নির্বাচনের আগে পার্টির ভেতর রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপ। সকল মন্ত্রীগণ আজ প্রধানমন্ত্রীর সাথে দলীয় বৈঠকে বসার প্রস্তাব দিয়েছে, কিন্তু সাফাহাত চৌধুরীর অনুমতি ব্যতীত বা উনি ছাড়া এই মিটিং সম্ভব নয়। তবে সাফাহাত চৌধুরী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন উনি কোনো বৈঠকে বসতে চান না। হঠাৎ সব দায়িত্বরত মন্ত্রীদের বাদ দিয়ে নতুন সদস্য মনোনয়নের কারণ কি? মনের সব ভয় দ্বিধা দূর করে আগ্রহ দেখিয়ে পিএ নরম সুরে প্রশ্ন করে ওঠে, স্যার, আপনি যে মন্ত্রীদের মনোনয়ন বাতিল করেছে তারা সকলে পার্টি শুরু থেকে কাজ করেছে, যথেষ্ট বিশ্বস্ত আর যোগ্য ব্যক্তি। তবে হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কি? পিএর এমন প্রশ্ন শুনতে সাফাহাত চৌধুরী বিরক্ত হন না, রাগও করেন না, বরং শব্দ করে হেসে তার হাতে থাকা কলম বুড়ো আঙুলে চেপে ধরে নাড়াতে থাকে। প্রশ্নের প্রতি উত্তর উনি বিচক্ষণতায় সহিত বলেন, রায়হান পিএ, তুমি এখনো রাজনীতির ময়দানে নতুন, মাত্র 1 মাস হয়েছে সরকারের পিএ হয়ে তার সাথে কাজ করছো। এত দ্রুত রাজনীতিবিদদের বুঝতে পারবে না তুমি। বিশ্বস্ত আর বেঈমানের মধ্যে পার্থক্য থাকে। আপন মানুষের কাছে অতিথি হওয়ার আগেও তাদের বিতাড়িত করা উচিত। বিশ্বস্ত আর যোগ্য মির জাফরও ছিল, কিন্তু সিরাজ দৌলকি
পরিণত হয়ে তা ভুলে গেছো? রায়হান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সরকারি, মাত্র 1 মাস হয়েছে পিএ হিসেবে জয়েন করেছে। পার্টির সব মন্ত্রীদের ব্যবহার, তাদের কাজকর্ম দেখে যথেষ্ট বেটা মনে হয়েছে। তবে সাফাহাত চৌধুরীর এ কথার মানে কি? রায়হান বলে, স্যার, তবে কি দলের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করেছে? কিন্তু তাদের রায়হানের কথা শেষ করার আগেই সাফাহাত চৌধুরী বলে, রায়হান, মুখ দেখে মন যাচাই করো না, ঠকে যাবে তুমি। দলের মধ্যে কেউ মহান নয়, সবাই স্বার্থপর। কথায় ধোঁয়াশা বোঝার মতো তীক্ষ্ণ বুদ্ধি রায়হানের মাথায় নেই, কিন্তু সাফাহাত চৌধুরীর কথায় ধাঁচ শুনে স্পষ্ট ধারণা পায় মন্ত্রীর মনোনয়ন বাতিলের কারণ কি। অতিরিক্ত প্রশ্ন করে ওনাকে বিরক্ত করলো না রায়হান। সকল প্রয়োজনীয় কাজ আর আদেশ শুনে রুম থেকে বের হয়ে যায়, কিন্তু দরজা খুলে বাহির হওয়ার আগ পিছনে ঘুরে সাহস করে নির্চক কৌতূহলী দূর করতে সাফাহাত চৌধুরীকে উদ্দেশ্য করে প্রশ্ন করে ওঠে, স্যার, আপনিও দলের প্রধানমন্ত্রী, একজন রাজনীতিবিদ, তবে কি আপনিও স্বার্থপর? পিএ এমন উদ্ভট প্রশ্নের সাফাহাত চৌধুরী অতীতের কিছু তিক্ত স্মৃতি মনে করে। এরপর চোখ মুখে অদ্ভুত রহস্য বজায় রেখে বলে, স্বার্থের প্রয়োজনে সবাই স্বার্থপর, আমিও মানুষ, ফেরেশতা নয়। উত্তর শুনে রায়হান পুনরায় আর কোনো প্রশ্ন করল না, চুপচাপ দরজা খুলে বের হয়ে যায়। সাফাহাত চৌধুরীর চেয়ার শরীর ছেড়ে দিয়ে চোখ মুখ বন্ধ করে বসে থাকে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তার ঘৃণিত অতীতের ঘটনা থেকে মুক্তি লাভের চেষ্টা করে। ঘড়ির কাঁটায় তখন টিকটিক শব্দ করে উঠে জানা দেয় এখন মধ্যহিত। দুপুর 12টা। কোটের পকেট থেকে ফোন বের করে চোখ খুলে তাকায়। এরপর বাড়ির নাম্বারে কল করে। ঢাকা 10 নং আসান, উত্তরা গুলশান চৌধুরী বাড়ি। ঢাকার উত্তরা গুলশান এলাকায় চৌধুরী বাড়ির অবস্থিত, যেখানে সাফাহাত চৌধুরী তার সপরিবারে বসবাস করেন। বাসার ল্যান্ডলাইনে জোরে টিং 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 শব্দ করে উঠেছে। রান্নাঘরে থাকা কাজের মহিলা দ্রুত ছুটে আসে, মশলা গুঁড়া লাগা হাত কাপড়ে মুছে ফোন রিসিভ করে সালাম দেয়, আসসালামু আলাইকুম বড় সাহেব। ফোনের অপর পাশ থাকা সাফাহাত চৌধুরী সালামের উত্তর দিয়ে বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম। তোমার ম্যাডাম কোথায়? সকলে খাবার খাওয়া পর বড় ম্যাডাম 2 তলা লাইব্রেরিতে গেছে, এখনো নিচে আসেনি। প্রায় 30 বছর বিবাহিত জীবন তার স্ত্রী এই অভ্যাসের সাথে উনি অবগত। সকাল 10টার সময় খাবার খাওয়া শেষ করে দুপুর 12টা 30 অবধি লাইব্রেরিতে বই পড়তে যায় তার সহধর্মিণী। প্রধান কাজ, সারাদিনে এই 2 থেকে আড়াই ঘন্টা নিজের সাথে একান্ত সময় কাটাক। সকল ব্যস্ততা ভুলে শুধু বইয়ের পাতায় মগ্ন থাকেন। স্বামী হিসেবে তার স্ত্রীর এই শখের উপর কোনো অভিযোগ নাই, উনি কখনো বিরক্ত করেন নাই তাকে। কিন্তু আজ উনি বাধ্য, বড্ড জরুরি কথা রয়েছে তার নিজ প্রিয়তমা স্ত্রীর সাথে। সাফাহাত চৌধুরী বলে, তোমার ম্যাডামকে ফোন কোথায়? রুমে থাকবে হয়তো। রুমে থেকে ফোন নিয়ে লাইব্রেরিতে যাও। তোমার ম্যাডামকে বলো বড় সাহেবকে কল করতে, জরুরি কথা আছে। ঠিক আছে স্যার। 2 তলার নিরিবিলি পরিবেশের বই হাতে নিয়ে নির্লিপ্ত চোখে বইয়ের পাতার প্রাণে তাকিয়ে আছে একজন নারী। তার নাম জাহানারা ইমাম, চৌধুরী বাড়ির গিন্নি সাফাহাত চৌধুরীর স্ত্রী। জাহানারা ইমাম ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে প্রায় 15 বছর শিক্ষকতা করেন। 2003 থেকে 2018। 2018 সালে তিনি চাকরি থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। পড়াশোনা করার অবস্থায় তার বইয়ের প্রতি এক অদ্ভুত টান অনুভব হয়। বই শুধু তার শখ নয়, অভ্যাস। নিজ জীবনের শত দুঃখে কষ্ট থেকে মুক্তি লাভের উপায় এই। বর্তমানে জাহানারা ইমামের হাতে রাখা বইয়ের নাম অপেক্ষা। তার প্রিয় লেখা হুমায়ুন আহমেদ লেখা এই অপেক্ষা বই সে এখন অবধি গুনে গুনে 80 বার পড়েছে। শুধু
কিন্তু তবুও তার আগ্রহ জন্মায় এই বই পড়ার। প্রতিটা কথা, লাইন অনুভব করা, সম্পূর্ণ বইয়ের প্রতিটা অক্ষর তার মুখস্থ। কিন্তু পুনরায় অসীম আগ্রহ নিয়ে বই খুলে সে পরের পাতা পড়ে। বইয়ের প্রতি স্ত্রী এমন আগ্রহ দেখে সাফায়াত চৌধুরী তার জন্য বাড়ির 2 তলায় এক লাইব্রেরি তৈরি করে। সাফায়াত চৌধুরীর দেশে সরকারি হিসেবে যতটা কঠোর রাগে গম্ভীর, কিন্তু বাসায় উনি স্থির ভক্ত। প্রেমের বিয়ে, তাই হয়তো এত বছর সংসার করার পরও ভালোবাসা এখনো অটুট রয়েছে। লাইব্রেরি শপে প্রায় 1000 খানিক বই সারিবদ্ধ করে সাজানো। কঠোর চেয়ারে বসে খোপা করা চুল ছেড়ে দিয়ে বই পড়তে ব্যস্ত জাহানারা ইমাম। হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দ শুনে বিরক্তি মাখা মুখশ্রী নিয়ে চোখ তুলে তাকায়। হাতে মোবাইল ফোন নিয়ে বাড়ির কাজের মহিলা এগিয়ে আসে তার কাছে। এরপর বলে, বড় ম্যাডাম, স্যার আপনাকে ফোন করতে বলেছে, জরুরি কথা বলবে। বই পাশের টেবিলে রেখে কাজের মহিলার কথা শুনে ভ্রু কুঁচকে তাকায় জাহানারা বেগম। লাইব্রেরির দেওয়ালে ঝুলন্ত ঘড়ির প্রাণে তাকায়। এখন 1টা বাজে না, আজান দেয়নি। সাফাত এই সময় হঠাৎ কেন ফোন করতে বলল? ও জানে আমি লাইব্রেরিতে থাকি। বিরক্ত করার মতো মানুষ সাফাত নয়। বিচলিত হয়ে কাজের মহিলার হাত থেকে ফোন নেয়। সাফায়াতের নাম্বারে কল দেয়। প্রথম কল অডিও দেওয়ার কেটে দেয়। এরপর পুনরায় ভিডিও কল করে সাফায়াত চৌধুরী হাস্যজ্জ্বল মুখ নিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে বলে ওঠে, কথার শুরুতে আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আপনাকে বিরক্ত করার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু কথাটা খুবই জরুরি ছিল, তাই বাধ্য হয়েই ফোন করছি। সাফায়াত চৌধুরীর কথা শুনে বিচলিত মুখশ্রী হাসিতে ভরে ওঠে জাহানারা ইমামের। কাজের মহিলার মুখে কাপড় গুজে মিটমিট করে হাসছে। জাহানারা ইমাম বলে, দেশের সরকার যে এমন করে ক্ষমা চায় তা কি জনগণ জানে? জনগণের কাছে কি কোনো মান সম্মান থাকবে? স্ত্রীর এমন কথায় সাফায়াত সাহেব মৃদু হেসে বলে ওঠে, বইয়ের কাছে ক্ষমা চাইলে মান সম্মান শেষ হয়ে যাবে না। 5 লক্ষ টাকা দেনমোহর দিয়ে 3 বার কবুল বলে বিয়ে করা বউ আমার। ভালোবাসা আর ক্ষমা দুটোই চাওয়ার অধিকার আমার আছে। স্বামীর এমন কথায় শব্দ করে হেসে ওঠে জাহানারা বেগম। উনি বলেন, তুমি না এখনো আগের মতোই আছো সাফাত? বুড়ো হয়ে গেলে কিন্তু বাচ্চামি ছাড়লে না। জাহানারা ইমামের ঠোঁটের কোণায় ফুটে ওঠে হাসির দিকে মুগ্ধ নয়তো তাকায় সাফায়াত চৌধুরী। প্রতিটা পুরুষ তার প্রিয় নারীর রূপে মুগ্ধ হলেও সাফায়াত আটকে গিয়েছিল এক মায়াবতী নারীর হাসির ঝলক। প্রথম প্রেমে পড়েছিল সে এই হাসি দেখে, আর সেই হাসি বেড়ে দ্বিগুণ হয়ে ভালোবাসার রূপ নিয়েছে। সাফায়াত চৌধুরী বলে, জাহানারা, হাসলে তোমায় অনেক সুন্দর লাগে, প্রেমে পড়ে যেতে ইচ্ছে করে আমার। জাহানারা বেগম ভ্রু কুঁচকে সন্দেহ নিয়ে দৃষ্টি নিয়ে বলে, তুমি কি এই বুড়ো বয়সে আমার সাথে ফ্লার্ট করছো সাফাত? ফ্লার্ট অনেক আগে করার চেষ্টা করেছিলাম আমি, আর সৌভাগ্যবশত আমার চেষ্টা সফল হয়েছে, আর তুমি বউ হয়ে আমার জীবনে এসেছো। আমি ধন্য তোমায় পেয়ে। ফোনের 2 পাশে থাকা উভয়ের হেসে ওঠে। স্বামী স্ত্রী দুজনেই খুনসুটিময় কথা শেষ করে সাফায়াত চৌধুরী তার মূল কথায় আসে, যার জন্য তিনি ফোন করেছেন। সাফায়াত চৌধুরী বলে, আজ তোমার একমাত্র ছেলে ইউভান আসছে। তা কি তুমি ভুলে গেছো জাহানারা? ফ্লাইট কিন্তু বিকেলে ছাড়বে, রাতের মধ্যে বাসায় আসবে ইউভান। কি খুশি তুমি? ইউভানের কথা শুনে জাহানারা বেগম হাসে। আজ প্রায় 8 বছর পর তার সন্তান দেশে ফিরে আসবে। কতদিন তার সন্তানকে সে দেখে না। ফোনে প্রতিনিয়ত কথা হয়, কিন্তু হাত বাড়িয়ে ছুঁড়ে দিতে
পারে না তার ছেলেকে, ভালোবেসে জড়িয়ে ধরতে পারে না। 8 বছরের ইউভান একবারও দেশে আসেনি। তার কারণ রাগ বা ঝগড়া নয়, বরং তার বাবার কড়া নির্দেশ, পড়াশোনা শেষ না করে দেশে আসা যাবে না। তাছাড়াও রাজনীতির সাথে জড়ানোর তার পর তার বেশ শত্রুর সংখ্যা রয়েছে। নিজ পরিবারের সুরক্ষা নিশ্চিত করা কঠিন। জাতীয় ঐক্য লীগের প্রধান নেতা হওয়ায় সুবাদে তার একমাত্র সন্তান ইউভান হবে এর প্রধান। প্রকাশ্যে সকলে সাফাহাত চৌধুরীর সন্তানের নাম ইউভান চৌধুরী। লন্ডনে পড়াশোনা করে। এই তথ্য ছাড়া আর কোনো কথাই জানে না। নিকট আত্মীয় আর পরিবারের সদস্য ছাড়া আর কেউ তার চেহারা দেখেনি। দেশের মিডিয়া বা জনসাধারণের থেকে নিজ সন্তানের পরিচয়, ছবিসহ সমস্ত তথ্য লুকিয়ে রেখেছে সাফাহাত চৌধুরী। লন্ডনে পড়াশোনা করা ইউভানের পরিচয়পত্রর সাফাহাত চৌধুরী পদবি ব্যবহার করা হয়নি। শুধু জন্ম নিবন্ধন আর কাগজ কপি হোসেন লেখা। গত 8 বছরে জাহানারা বেগম তার সন্তানের একবার সচ্চোখে দেখার জন্য কত কান্না আবেদন রাগ করেছে, কিন্তু সাফাহাত চৌধুরী তার সিদ্ধান্ত অনড় থাকে। জাহানারা বেগম জানে তার স্বামী একবার দেখার জন্য আত্মা ছটফট করে। অবশেষে তার সন্তান ফিরবে আজ। জাহানারা বেগম কাল সারা রাত ধরে এই খুশিতে ঘুমাতে পারেনি। কখন নিজ সন্তানকে দেখবে। সাফাহাত চৌধুরী তার স্ত্রীর সব কাজকর্ম দেখেছে। সে নিজেও ইউভানকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইউভানের দেশে ফিরে আসার সবচেয়ে সুরক্ষা নিশ্চিত করেছে জাতীয় ঐক্য লীগের সকল প্রতিনিধি আর সাধারণ জনগণ। প্রধানবার তাদের নেতা সন্তানে দেখবে। দেশ জুড়ে এখন এই নিয়ে চর্চা হচ্ছে। ফেসবুক, গণমাধ্যম সহ সকলের হেডলাইন হলো ইউভান চৌধুরী জাতীয় ঐক্য লীগের আওয়ামী লীগ নেতা, দেশের ফিউচার প্রাইম মিনিস্টার। স্ত্রী অশ্রুসিগ্ধ চোখের দিকে তাকিয়ে সাফাহাত চৌধুরী শান্ত চোখে বলে, কি আমার উপর সব অভিমান এখন শেষ? আর ছেলেকে দেখার জন্য রাগ জেদ দেখাবে না। ফাইনালি তোমার ইউভান দেশে ফিরেছে। আল্লাহর রহমতে ইউভান এখন সুস্থ মতে দেশে ফিরে আসলেই হয়। আচ্ছা, এখন ফোন রাখলাম। দুপুর হয়ে গেছে, রান্নাঘরে যাব আমি। আমার সন্তান এত বছর পর দেশে আসছে, ওর প্রিয় সব খাবার রান্না করব। সাফাহাত চৌধুরী ফোন রেখে দেবে তার আগেই জাহানারা বেগম বলে, এলিরা 2 দিন ধরে অনেক জেদ করছিল বাসায় আসার জন্য। তুমি ড্রাইভারকে পাঠিয়ে ওকে নিয়ে আসার ব্যবস্থা করো। ইউভান ভাই বলতে পাগল মেয়েটা। আর ইউভানও ফোন করে বারবার বলেছে এলিরাকে নিয়ে আসতে। এলিরার কথা শুনে সাফাহাত চৌধুরী একটু চুপচাপ হয়ে যায়। ড্রাইভার উনি পাঠিয়ে দেবে, কিন্তু এলিরাকে কি ওরা আসতে দেবে? কিন্তু আজ এত বছর পর ইউভান আসছে, ওর সাথে দেখা করবে না এলিরা? তাছাড়াও বাসায় এসে এলিরাকে না দেখলে ইউভান রাগ করবে, জাহানারার খারাপ লাগবে। সাফাহাত চৌধুরীর স্ত্রীকে আশ্বস্ত করে বলে, এলিরা বিকেলের মধ্যে চলে আসবে, আমি ড্রাইভার পাঠিয়ে দেব। এখন হ্যাপি? অনেক। আর সন্ধ্যার মধ্যে আজ বাসায় চলে আসবে, লেট যেন না হয়। যথাজ্ঞা ম্যাডাম। কথা বলা শেষ করে ফোন টেবিলে রাখে সাফাহাত চৌধুরী। চোখের বসে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, কিন্তু হঠাৎ দরজায় নক করায় শব্দ শুনে সামনের দিকে তাকায়। দরজার অপর পাশ থেকে অনুমতি চেয়ে এক পুরুষালী কণ্ঠে বলে ওঠে, চাচ্চু আসবো? কণ্ঠের চাচ্চু ডাক শুনে সাফাহাত সাহেব বুঝতে পারে বাহিরে থাকা মানুষটাকে। সাফাহাত চৌধুরী হাবাদক সম্মতি দেয়, ভেতরে এসো সারফান। রুমের ভেতরে প্রবেশ করে সারফান। পরনে তার সাদা পাঞ্জাবি, তার উপরে কালো কোট, হাতে ঘড়ি। বয়স আনুমানিক 22 বছর। ঢাকা উত্তরা 8 নং আসনের মেয়র হলেন সারফান সাইফ আহমেদ, জাতীয় ঐক্য লীগের কেন্দ্রীয় নেতা আর
সাফাওয়ান চৌধুরী সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। তার ডান হাত হলো সারফান। রাজনীতির সকল বিষয়ে তিনি সারফানের পরামর্শ নেন। সারফান চৌধুরী বাড়িতে থাকে তাদের সাথে। সারফানের বাবা মা ছেলেবেলায় মারা যার এরপর থেকে সারফাত চৌধুরী তাকে বড় করেছেন। সাফানের বাবা ছিলেন সাফান চৌধুরী গাড়ির ড্রাইভার। সাফান তার হাতে থাকা ল্যাপটপ সাফান চৌধুরীর দিকে এগিয়ে দিয়ে বললেন, চাচ্চু, ইউভানের বিমান ল্যান্ড করে সিলেটে ওসমানীর আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর সেখান থেকে ও গাড়ি করে ঢাকা আসবে। ইউভানের গাড়ির সামনের পেছনে প্রায় 20টি অধিক গাড়ি থাকবে, যার মধ্যে হাই সিকিউরিটি গার্ডরা রয়েছে। তাছাড়াও ওর সাথে গাড়ির ভিতরে থাকবে আমাদের বিশ্বস্ত পুলিশ অফিসার রাকিব হোসেন। পুলিশের কড়া নজরদারি থাকবে সমস্ত রাস্তায়। ল্যাপটপে সিকিউরিটি টিম মেম্বারদের পরিচয় দেখে সন্তুষ্ট হন সাফাত। যদিও সাফানের ওপর তার যথেষ্ট বিশ্বাস রয়েছে। সাফাত বলে, সারফান, সিকিউরিটি সহ সকল কিছুর দায়িত্ব তোমার উপর। আমি জানি তুমি সামলে নেবে, কিন্তু খুব সাবধান। বাসায় পৌঁছার আগে যেন ইউভানের কথা মিডিয়ায় না জানে। সারফান মাথা নাড়িয়ে বলে ওঠে, চাচ্ছু, আমি সব ব্যবস্থা করে রেখেছি। ইউভানের নিরাপত্তার দায়িত্ব আমার। বাংলাদেশে বেস্ট সিকিউরিটি গার্ডের আমি নিয়োগ করেছি। ঢাকা আসতে ইউভানের কোনো অসুবিধা হবে না। বিকেল 5টা ইউভানের ফ্লাইট। বাংলাদেশে পৌঁছাতে রাত হয়ে যাবে। বিমানবন্দরে পৌঁছানোর আগেই যেন ওর গাড়ি রেডি থাকে। আমার ছেলের কোনো অসুবিধা যেন না হয় সারফান। অবশ্যই চাচ্ছু, আপনার সন্তানের কোনো অসুবিধা হবে না। ওর রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। সাফাত চৌধুরী ল্যাপটপে সব ঠিকঠাক দেখে সারফানকে দেয়। সারফান বলে, চাচ্চু, আমি এখন যাই, আপনি বিশ্রাম নেন। এলিরা মাথা মনে পড়ে সাফাত চৌধুরী। জাহানারা বেগম ড্রাইভার পাঠিয়ে নিয়ে আসতে বলেছে। সাফাত চৌধুরী বলে, সারফান, তুমি কাজ শেষ করে ড্রাইভারকে বলো গাড়ি করে ওই বাড়ি থেকে এলিরাকে নিয়ে আসতে। ল্যাপটপ বন্ধ করে হাতে রাখে সারফান, কিন্তু সাফাত চৌধুরীর মুখে এলিরা নাম শুনে তরিং বেগে তাকায়। তার কর্মব্যস্তর মুখে শান্ত ভাব চলে আসে। ঠোঁটের কোনায় মৃদু হাসি ফুটে ওঠে, কিন্তু মুখশ্রীর মধ্যে তার খুশি বহিঃপ্রকাশ ঘটে না। সারফান বলে, কিন্তু চাচ্চু, ড্রাইভার পাঠালে কি ওরা এলিরাকে আসতে দেবে? সাদার খণ্ডকারের রাগের কথা আপনি জানেন। সাফাত চৌধুরীর মুখে গম্ভীর হয়ে যায়, কপালে চিন্তার ভাঁজ পড়ে। তখন সারফান প্রস্তাব দেয়, চাচ্চু, আপনি অনুমতি পেলে আমি যা এলিরাকে নিয়ে আসতে, তাহলে তো কোনো প্রবলেম হবে না। সাফাত চৌধুরীর কাছে সারফানের কথা ঠিক মনে হয়। ড্রাইভার পাঠালে ওরা এলিরাকে আসতে দেবে না। তাছাড়াও এলিরা সিকিউরিটির ইস্যু রয়েছে। সাফাত চৌধুরী অনুমতি দিয়ে বলে, ওকে, তুমি যাও সারফান, গাড়ি করে এলিরাকে বাসায় নিয়ে আসবে। বাধ্য ছেলের ন্যায় মাথা নাড়ায় সারফান। তার মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠেছে। পিছনে ঘুরে শান্তির নিঃশ্বাস ছাড়ে। দুই ঠোঁটে অস্পষ্ট স্বরে আওড়ায়, খুব শীঘ্রই আমি আসছি এলিরা তোমার কাছে। লন্ডন লন্ডন ব্রেকিং ক্লাব। লন্ডনে বিখ্যাত এক বক্সিং ক্লাবে আজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। হাজার হাজার দর্শক শ্রোতা এসেছে ম্যাচ উপভোগ করতে। স্টেজের দুই পাশে দুটি দল ভাগ করা হয়েছে। প্রত্যেকে দৃষ্টি এখন স্টেজে থাকা দুইজন ব্যক্তির দিকে, যারা আজকের ম্যাচের প্রধান খেলোয়াড়। বক্সিং রিং চারপাশে 3টি রোপ আছে, যার মোটা দড়ি দ্বারা ঘোরা। প্রায় মাটি থেকে 3 ফুট উচ্চতায় রিং বানান হয়েছে। এর মেঝেতে নরম প্যাড বসান। বক্সিং রিং দুই পাশে অবস্থান করেছে দুইজন প্রতিযোগিতা আর তাদের মাঝে রেফারিন। দূরে সরে
গিয়ে হাত দিয়ে রেফারির ইশারায় করে খেলা শুরু করে দুজন প্রতিযোগীর হাতে বক্সিং গ্লাস, চোখে জেতার নেশা। স্টেডিয়াম থেকে সকল দর্শকরা তাদের নাম ধরে ডাকছে। খেলা শুরু হওয়ার পর জেমস তার শত্রুকে হাত দিয়ে ইশারা করে তার কাছে আসার জন্য। জেমসের কাছে এগিয়ে এসে তাকে 50 করার আগেই জেমস তার মুখে বাম দিকে ঠোঁটে বরাবর উপরে গালে শক্ত হাতে 50 করে দেয়। পুরুষারে হাতে শক্ত ঘুষি খেয়ে অপর পাশে খেলোয়াড় ছিটকে দূরে সরে যায়। গাল লাল হয়ে রক্ত জমাট বেঁধে যায় ঠোঁটে, কেটে অঝরে রক্তকণা গড়িয়ে পড়ে। জেমস শব্দ করে হেসে উঠে তার শত্রুর এমন অবস্থা দেখে। স্টেডিয়ামের উপস্থিত সকল দর্শক খুশিতে লাফিয়ে ওঠে। তারা একসাথে জোরে জোরে চিৎকার করে বলে ওঠে, জেমস জেমস! মুখে বিজয়ের হাসি নিয়ে জেমস তাকায় তার প্রতিদ্বন্দ্বীর দিকে। রেফারি বক্সিং রিং এর ভেতরে ঢুকে এগিয়ে যায় অপর খেলোয়াড়ের কাছে। তার মুখের অবস্থা পর্যবেক্ষণ করে বলে ওঠে, আর ইউ অল রাইট? গ্লাভ পরার এক হাত উপরে উঠিয়ে মুখে দাঁড়ায়, রেফারির দিকে ইশারা করে রিং থেকে বের হয়ে যাওয়ার জন্য। গালে হাত ছুঁয়ে দেখে আঙুলে দাগ বসে গেছে। ঠোঁট থেকে গড়িয়ে পড়া রক্ত মুছে নেয় বৃদ্ধ আঙুল দিয়ে। চোখে মুখে ফুটে উঠেছে তার রাগ আর প্রতিশোধ। সাদা ধবধবে মিশ্রণ ত্বক ক্রমশ লাল বর্ণ ধারণ করেছে। কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে নাকের ডগায় বেয়ে গলায় টপ টপ করে পড়ছে। হাটের গ্লাভস শক্ত করে ধরে ঘাড় উঁচু করে তাকায়। ক্লাবের কৃত্রিম ঝলমলে আলোয় তার চোখের কুচকে 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 কালো মণি জল জল করে ওঠে। স্টেডিয়ামের বড় স্ক্রিনে তার মুখোশটি স্পষ্ট হয়। এতক্ষণ যারা জেমসের নাম দিয়ে চিৎকার জয়ধ্বনি করছিল তার সকলে চুপ হয়ে যায়, শান্ত হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে স্ক্রিনে ভেসে ওঠা পুরুষালী মুখোশটির পানে। রাগে শরীর জ্বলে ওঠে জেমসের। পুনরায় পঞ্চম মরার উদ্দেশ্য এগিয়ে যায় তার প্রতিপক্ষের দিকে। হাত মুষ্টিবদ্ধ করে যখন তার নাক বরাবর ঘুষি মারতে যাবে, তার আগে তার হাত ধরে ফেলে খেলোয়াড়। হাতে কবজির ওপর ধরে বাঁকা করে চেপে ধরে। এরপর প্রতিশোধময় কণ্ঠে হুঙ্কার দিয়ে বলে ওঠে, নাও ইটস মাই টাইম। জেমস শক্তি প্রয়োগ করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো জেমস, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হলো। সম্মুখে দাঁড়ালো প্রতিদ্বন্দ্বিত শক্ত হাতে ঘুষি একের পর এক তার গালে এসে পড়ে। গালের ডান অংশ লাল হয়ে রক্ত বের হয়ে যায়। পুনরায় দ্বিগুণ শক্তি নিয়ে একটা প্রহর মুখে লাগায়, পর মুখ দিয়ে গল গল করে রক্ত বমি করে দেয় জেমস। গালের ডান পাশে থাকা দুটা দাঁত খুলে ছিটকে বমির সাথে বের হয়ে মেঝেতে পড়ে। জেমস পিছনে ঘুষি মারতে যাবে, কিন্তু তার আগেই তাকে উল্টো করে ধরে ঘুরিয়ে ধপাস করে মেঝেতে ফেলে দেয়। পরিস্থিতি খারাপ হতে যাচ্ছে এই আকাঙ্ক্ষা করে রেফারি দ্রুত রিংয়ে ভেতরে আসে, কিন্তু দেরি হয়ে যায়। মেঝেতে পড়ে থাকা জেমসের হাত ধরে মোচড় দিয়ে ভেঙে দেয় খেলোয়াড়। হাত ভাঙার ব্যথায় আর্তনাদ করে ওঠে জেমস। স্টেডিয়ামে থাকা মানুষজন সকলে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। লন্ডনে ফেমাস বক্স জেমসকে হারান সহজ কথা নয়। জেমস ইন্টারন্যাশনাল প্লেয়ার, কিন্তু যখন স্ক্রিনের পাশে খেলোয়াড়ের পাশের নাম ভেসে ওঠে তখন কয়েকজন নারী জোরে চিৎকার করে বলে ওঠে, ইনার ইউভান চৌধুরী! এই দেখ ইউভান চৌধুরী, লন্ডনের বিখ্যাত লেজেন্ড বক্সার। মুখ থুবড়ে মেঝেতে পড়ে যায় জেমস। তার অবস্থান এখন করুণ, কিন্তু তার উপর বিন্দুমাত্র দয়া হলো না তার প্রতিদ্বন্দ্বিত, বরং আরও শতাব্দী ঘুষিয়ার পঞ্চ মারার শুরু করে। মুখ দিয়ে অনগরর রক্ত পড়ছে জেমসের, হাতে ব্যথায় ছটফট করছে। এখন মৃত্যু যেন অবধারিত। বক্সিং রিং প্রবেশ করে রেফারির আগে ক্ষিপ্ত থাকা সিংহের ন্যায় গর্জে ওঠা ইউভানকে টেনে দূরে সরিয়ে নিয়ে আসে। সিকিউরিটিকে দ্রুত ডক্টর ডাকতে বলে। জেমস এমন আধমরা অবস্থায় দেখে বাঁচার আর্তনাদ শুনে কলিজায় ঠান্ডা হয়ে
হয়ে ইউভানের শব্দ করে হেসে ওঠে সে। সিকিউরিটিরা ধরে ওঠায় ওঠায় জেমসকে। ইউভান সেদিকে এগিয়ে যায়, এরপর বলে ওঠে, নেক্সট রাইট। ইউভানকে চান্স করার আগে নিজের যোগ্যতা দেখবি। অবশ্য তোর দ্বারা আর আর কখনো আমার সাথে লড়া সম্ভব হবে না, ইডিয়েট। জাস্ট স্টেট ইওর লিমিট। স্টেডিয়ামে থাকা জনগণ উচ্চারণে ইউভান ইউভান বলে চিৎকার করা শুরু করে। সারা স্টেডিয়াম জুড়ে এখন শুধু একটাই নাম, ইউভান চৌধুরী। ইউভান পূর্ণ নাম আহনাফ এহসান ইউভান। লন্ডনে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্সের উপর পিএইচডি অর্জন করেছে। বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী সাফাহাত কবির চৌধুরীর একমাত্র সন্তান। তবে ইউভানের আসল পরিচয় কেউ জানে না, শুধু তার সাথে থাকা গার্ডরা ছাড়া। বক্সিং রিংয়ের ভেতরে দ্রুত দৌড়ে ছুটে আসে ইউভানের স্ক্রোটাই। তার হাতে থাকা স্পট ড্রঙ্কিন এগিয়ে দেয় ক্লান্ত ইউভানের কাছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ইউভানের, তাই দ্রুত বোতল খুলে পানি খাওয়া শুরু করে। স্ক্রোটারির বলে, ইউভান স্যার, আপনার ফ্লাইটের টাইম হয়ে গেছে, দ্রুত চলুন এয়ারপোর্টে, দেরি হলে কিন্তু ফ্লাইট মিস হয়ে যাবে। বাংলাদেশে এখন দুপুর 1টা, কিন্তু লন্ডনে 8টা বাজে। রাত 9টায় তার ফ্লাইট, এখন 8টা বাজে। 1 ঘন্টার মধ্যে পৌঁছে প্রায় অসম্ভব। ইউভান পানির বোতল রেখে বক্সিং রিং থেকে বের হয়ে আসে। এরপর স্ক্রোটারিকে বলে, গাড়ি বের করো, এক্ষুনি এয়ারপোর্টে যেতে হবে, ফ্লাইটের টাইম হয়ে গেছে। ওকে স্যার। বাংলাদেশ, ঢাকা 10 আসন, মিরপুর 1। ঢাকার মিরপুর শহরে এক বিলাসবাহুর 4তলা বাসায় সামনে গাড়ি এসে থামলো। গাড়ির ড্রাইভিং সিটে বসে সারফান বাড়ির ওপরে 2য় তলার দিকে তাকায়। 2য় তলার ব্যালকনিতে সারিবদ্ধ করে রাখা ট্যাবের ভেতর ফুল লাগান। এই তলায় যে নারী থাকে তার ভীষণ প্রিয় হলো ফুল, কারণ সে ফুলের মতো নিষ্পাপ, কোমল আর সুন্দর। সারফান সেদিকে তাকিয়ে মুচকি হাসে। এরপর গার্ডিহনের জোরে জোরে চাপ দিয়ে শব্দ করে। 2য় তলার এক রুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, সাজসজ্জা করছে এক রমণী। তার এলোকেশীয় চুল আঙ্গুল দিয়ে ধরে তুলে দিয়ে বাঁধে, ঠোঁট হালকা গোলাপি লিপস্টিক দেয়, কানে স্বর্ণের ইয়ারিং, হাতে সাদা ফিতার ঘড়ি, পরনে তার সাদা রঙের ফ্রক, আর তার সাথে নেভি ব্লু রঙের ওড়না গলায় ঝুলায়। বাহিরে আসা গাড়ির শব্দ শুনে তার মন খুশিতে নেচে ওঠে। নিজেকে মানানসই সাজিয়ে পরিপাটি করে রেডি হয়। এরপর বিছানার কাছে রাখা জামা কাপড় ভর্তি ব্যাগ নিয়ে বের হয়ে যায় রুম থেকে। সিঁড়ি দিয়ে বড় বড় পা ফেলে হাস্য উজ্জ্বল মুখ নিয়ে নিচে নেমে আসে এলিরা। ড্রয়িং রুমে পায়ের উপর পা উঠিয়ে আরাম করে চায়ের কাপে চুমুক দিয়ে হাতে খবরের কাগজ পড়ছে সাদ্দাত খন্দকার। জনকল্যাণী লীগ নামে বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান নেতা হলে সাদ্দাত খন্দকার। বর্তমানে বাংলাদেশের সরকারের বিরোধী দলের নেতা হলেন তিনি। তার বাবা নাজির খন্দকার এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন। তার মৃত্যুর পর সাদ্দাত খন্দকার দলের প্রধান হন। 2011 থেকে 2014 সাল অবধি প্রায় 3 বছর তার দল ক্ষমতায় ছিল, কিন্তু রাজনৈতিক জটিলতার কারণে তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়। এরপর 2015 সালে জাতীয় নির্বাচনে মাত্রই 2000 ভোট আর 10 আসনের বেশি পেয়ে জয়লাভ করেন সাফাহাত কবির চৌধুরী। বর্তমান সরকার প্রধান সাফাহাত চৌধুরী হলেও সাদ্দাত খন্দকার শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করেন। জনগণের কাছে তার বিপুল জনপ্রিয়তা রয়েছে। সাদ্দাত খন্দকারের স্ত্রী অনেক বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যান। তাদের এক ছেলে সন্তান ছিল, তাও মৃত্যু হয়ে গাড়ির দুর্ঘটনায়। তখন তার স্ত্রী সন্তান সম্ভবা ছিল। অ্যাক্সিডেন্টে মায়ের মৃত্যু হলেও পেটের বাচ্চার কোনো ক্ষতি হয় না, বাচ্চা সুস্থ থাকে। সাদ্দাত খন্দকারের একমাত্র কন্যা এলিনা
বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স করছে। শেষ সিঁড়ির মধ্যে এসে পৌঁছানোর পর মুখে হাসি বিলুপ্ত হয়ে যায় এলিনার। ড্রয়িং রুমে বসে থাকা সাজ্জাদ খন্দকারকে দেখে সামান্য ভয় পায়। টিপে টিপে ধীরে ধীরে এগিয়ে যায় বাহিরের দরজার দিকে। কিন্তু 2 কদম ফেরার আগেই সাজ্জাদ খন্দকার গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে ওঠে, এলিনা, কোথায় যাচ্ছ তুমি? নির্বাচনের আগে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছি আমি। বাবার কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করার প্রশ্ন আরও নিষেধাজ্ঞা শুনে থমকে যায় এরিনা। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। হাতে থাকা ব্যাগ শক্ত করে চেপে ধরে বিছানায় ঘুরে তাকায়। সাজ্জাদ খন্দকার খবরের কাগজ টেবিলে রেখে এলিনাকে দিকে তাকায়। প্রথমে তার নজর জড়ায় এলিনার হাতের জামাকাপড় ভর্তি ব্যাগের দিকে। দেওয়ালে ঝুলন্ত ঘড়ির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে সময় দেখে। এরপর পুনরায় প্রশ্ন করে ওঠে, কি কথা বলছো না কেন এলিনা? আজ তোমার ভার্সিটি বন্ধ, তাহলে এই ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? ধমক শুনে ভয়ার্থক কণ্ঠে এলিনা ঝটপট ছোট করে উত্তর দেয়, বাবা, আজ 8 বছর পর ইউভান ভাই আসবে। এলিনার বলা এই ছোট কথা মানে যে সাজ্জাদ খন্দকার বুঝবে তা তা সে জানে। ইউভান নাম শোনা মাত্রই মাথার মধ্যে রক্ত উঠে যায় সাজ্জাদ খন্দকারের। ধপধপ করে রাগে অগ্নিশিখায় তার সমগ্র শরীর জুড়ে জ্বালানতে থাকে। শান্ত হয়ে বসে থাকা সাজ্জাদ খন্দকার নিজের মেয়ের দিকে তাকিয়ে হুংকার দিয়ে বলে ওঠে, ইউভান ফিরে আসছে বলে তুমি ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ এলিনা? সাফাহাত চৌধুরী বাসায়। ইউভানকে দেখতে কে হয়? ইউভান তোমার আপন ভাই হয়। নিজের বাবার শত্রুর বাড়িতে যেতে তোমার লজ্জা করে না? শত্রু হয় সাফাহাত চৌধুরী আমার। একদমে বলে ওঠে। কথাগুলো শুনে দূরে দাঁড়িয়ে থাকা রমণীর ভয়ে কেঁপে ওঠে। বাবা নামক মানুষটাকে ভীষণ ভয় করে এলিনা। ছেলেবেলা থেকে ধমক আর আদেশ ছাড়া তাদের মধ্যে আর কোনো কথাই হয়নি। সারাক্ষণ নিজের রাজনৈতিক কেরিয়ার আর দল ছাড়া সাজ্জাদ খন্দকার কোনো বিষয়ে দায়িত্ব পালন করে না। তার মেয়ের প্রতি ভীষণ উদাসীন বলে ভুল হবে। হয়তো ওনার মনে থাকে না তার একটা মেয়ে আছে। আগে তার বাবার উপর অভিমান হতো ছোট এলিনা, কিন্তু এখন সব অভ্যাস হয়ে গেছে। কিন্তু তার বাবার প্রতি ভালোবাসা আর অভিমানের চেয়েও ভয় বেশি তার। ভয়ে তথস্থ হয়ে দাঁড়িয়ে থাকা এলিনার ওপর মায়া হয় না তার বাবার, বরং তার মৌনতা যেন রাগে পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে দিল সাজ্জাদ খন্দকারের। এলিনা মাথা নিচু করে উত্তর দেয়, বড় আব্বু ফোন করে বাসায় যেতে বলেছে, একটু ইউভান ভাইকে দেখে চলে আসবো। সাজ্জাদ খন্দকার রাগী চোখে তাকায়। সাফাহাত চৌধুরী তার মেয়েকে ফোন করে বাসায় যেতে বলেছে? ওর মতোই বেঈমানের বাসায় যাবে তার মেয়ে? সাজ্জাদ খন্দকার ধমক দিয়ে বলে, আমার মুখের উপর কথা বলার। বন্ধুরা, পরবর্তী গল্প পেতে সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প শখের এক প্রজাপতি নীল, কলমে নুসাইবা এহসান হিয়া। সূচনা পর্ব চলবে।